প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর ৬৮ পৃষ্ঠা থেকে দলগত কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আর্থিক লেনদেনে নৈতিকতা। রাজু লেখাপড়ার পাশাপাশি তার বাবার সঙ্গে নিজেদের চায়ের দোকানে কাজ করে। আজ সকালেও সে নিত্য দিনের মতো বাবার সঙ্গে চায়ের দোকানে ব্যস্ত হয়ে পড়েছে। এই ভিড়ের মধ্যেই কনডেন্স মিল্ক নিয়ে সরবরাহকারীও এসেছে, কিন্তু তাদের সঙ্গে কনডেন্স মিল্কের দাম নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছে। আগে যে দামে কেনা হতো আজকের দাম তার চেয়ে বেশি চাওয়া হচ্ছে। এ নিয়ে তার বাবা ও বিক্রেতার মধ্যে তর্ক চলছে। এক পর্যায়ে কনডেন্স মিল্ক বিক্রেতা জয়নাল বললেন, আপনি চাইলে আপনাকে আমি এর অর্ধেক দামে কনডেন্স মিল্ক দিতে পারি, নিলে কন দিয়া যায়। রাজুর বাবা নিষেধ করে দিলেন। বিকেলে স্কুল থেকে ফিরে রাজু আবার দোকানে আসে। সকালে কম দামে দুধ না কেনার কারণ জিজ্ঞাসা করে বাবাকে। বাবা বললেন, জয়নাল যে কনডেন্স মিল্ক অর্ধেক দামে দিতে চেয়েছিল সেগুলো মেয়াদ উত্তীর্ণ। এ ধরনের মেয়াদ উত্তীর্ণ দুধ দিয়ে চা বানানো ঠিক না। এর ফলে আমাদের চা বিক্রি করে লাভ বেশি হবে, কিন্তু তা হবে মানুষের সঙ্গে প্রতারণা করা। আমি তা করতে চাই না। এ ধরনের কাজ ভোক্তা অধিকার আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। যে কেউ জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর 017777536668 এ ফোন করে অভিযোগ জানাতে পারবে। পরদিন সকালে রাজুর বাবা বাড়ির কাজে ব্যস্ত থাকায় সে একাই দোকান খুলল এবং প্রতিদিনের মতোই বিভিন্ন সরবরাহকারীদের নিকট থেকে পণ্য বুঝে নিল এবং দাম মিটিয়ে দিল। এরপর যখন সে পণ্যগুলো গুণে দেখার সময় পেল, তখন বুঝতে পারল যে আজকে পাউরুটিওয়ালা তাকে 3টি পাউরুটি বেশি দিয়ে গেছে, যার মূল্য সে তাকে দেয়নি। তার বাবা দোকানে আসলে বিষয়টি তাকে জানালো। বাবা বললেন, আগামীকাল যখন সে আসবে তখন ওই পাউরুটির দাম দিয়ে দিব। এই ঘটনার পরে একটি দলগত কাজ আছে। দলে আলোচনা করে প্রশ্নগুলোর উত্তর লেখো। লক্ষ্য করো, এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হলো না? একটি প্রশ্ন। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, অতিরিক্ত 3টি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু? এবং তৃতীয় প্রশ্ন হলো, নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পতে আছে? থাকলে কি? তাহলে চলো এখন আমরা এই দলগত কাজের 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হলো না? এর সমাধান হবে, রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হলো না কারণ কম দামে কনডেন্স মিল্কগুলো ছিল মেয়াদ উত্তীর্ণ। রাজুর বাবা জানে এ সকল মেয়াদ উত্তীর্ণ কনডেন্স মিল্ক দিয়ে চা বানালে তা হবে মানুষের সঙ্গে প্রতারণা করা। তাছাড়া এ ধরনের কাজ ভোক্তা অধিকার আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। সৎ ব্যক্তি রাজুর বাবা তা করতে চায় না। দ্বিতীয় প্রশ্ন ছিল, অতিরিক্ত 3টি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু? এর সমাধান হবে, পাউরুটিওয়ালা রাজুকে 3টি পাউরুটি বেশি দিয়ে গেছে। রাজু পরে পণ্যগুলো গুণ দেখার সময় 3টি পাউরুটি বেশি পেল, যার মূল্য সে তাকে দেয়নি। লেনদেনে ভুল হতেই পারে।
আমাদের উচিত সেই ভুলগুলো সংশোধন করা। সুতরাং অতিরিক্ত 3টি পাউরুটির দাম দেওয়া ছিল সম্পূর্ণ যুক্তিযুক্ত। তৃতীয় ও শেষ প্রশ্ন ছিল, নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পতে আছে? থাকলে তা কি? এর সমাধান হবে হ্যাঁ। নিজের জীবনে অনুসরণ করার মতো শিক্ষা গল্পতে আছে। তা হলো, জেনে বুঝে কখনো খারাপ পণ্য ক্রয় বা বিক্রয় করব না, মানুষের সাথে প্রতারণা করব না, লেনদেনে সততা বজায় রাখব, লেনদেনে স্বচ্ছতা বজায় রাখব, এবং সর্বশেষ হলো, লেনদেনে ভুল হলে তা সংশোধন করব। এই ছিল দলগত কাজের 3টি প্রশ্নের সমাধান। আমরা সবসময় মনে রাখব, মানুষের সঙ্গে প্রতারণা করা বা লোক ঠকানো খুব খারাপ কাজ। এ ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আর্থিকভাবে লাভবান হলেও এ ধরনের কাজ আমাদের বর্জন করতে হবে। আর্থিক লেনদেন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা আমাদের দৈনন্দিন ও ভবিষ্যৎ প্রয়োজন মেটানোর জন্য এ সকল লেনদেন করে থাকি। আর্থিক লেনদেনে অংশগ্রহণকারী প্রতিটি পক্ষই তাদের নিজ নিজ প্রয়োজনকে গুরুত্ব দিয়ে থাকে। তাই আর্থিক লেনদেনের সময় সকল পক্ষকেই আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হয়। আর্থিক লেনদেন করার সময় মানুষের বিবেক, বিবেচনা, বুদ্ধি ও মানবিক দিকসমূহ বজায় রাখা আমাদের অবশ্য কর্তব্য। এ সকল বিষয়কে খেয়াল রেখে যদি আর্থিক লেনদেন করা হয়, তাহলে তা নৈতিকতার সঙ্গে সম্পাদিত আর্থিক লেনদেন হিসেবে বিবেচনা করা হয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। নৈতিকতার সঙ্গে আর্থিক লেনদেন করলে যে কোনো মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। অপরদিকে কেউ যদি আর্থিক লেনদেনের সময় প্রতারণার আশ্রয় নেয়, তাহলে তারা অন্যদের অবিশ্বস্ত হয়ে পড়ে। ফলে সবাই তাদের বর্জন করে, কেউ তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে চায় না। নৈতিকভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করতে আমরা সবাই নিচের নীতিগুলো মেনে চলব। অর্থাৎ নৈতিকভাবে আর্থিক লেনদেন করতে হলে যেসব নীতি মেনে চলতে হবে, তা হলো এই কয়েকটা নীতি। তার ভিতরে আছে, লাভ হলেও ভেজাল জিনিস বেচাকেনা পরিহার করতে হবে, লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করা যাবে না, তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করা যাবে না, মেয়াদোত্তীর্ণ পণ্য কেনাবেচা পরিহার করতে হবে, বেআইনি কোনো জিনিস আর্থিক লেনদেনের অংশগ্রহণ পরিহার করতে হবে, প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে কারোর সঙ্গে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে, বর্তমান আর্থিক লাভের উদ্দেশ্যে ভবিষ্যৎ আর্থিক লাভের সম্ভাবনাকে ধ্বংস করা যাবে না, আর্থিক লেনদেনের সময় কোনো ভুল হয়ে থাকলে তা যথাসম্ভব দ্রুততার সঙ্গে সংশোধন করে ফেলতে হবে, আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কেউ মিথ্যার আশ্রয় নিলে জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রে অভিযোগ ফোন নম্বরে ফোন করে বিষয়টি জানাতে হবে। বলপূর্বক আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। আর্থিক লেনদেন করার সময় অক্ষমতা, অপারগতা ও অসহায়ত্বের সুযোগ নেওয়া যাবে না। তোমরা এই কয়েকটি পয়েন্ট খুব ভালোভাবে মুখস্থ করবে, এটা তোমাদের মূল্যায়নে থাকতে পারে। এরপর আছে নোট চেনার পদ্ধতি, কিভাবে আসল নোট চেনা যায় তার উপায়। এগুলো তোমরা বাসায় দেখে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 71 পৃষ্ঠা থেকে বিভিন্ন দলগত কাজের সমাধান করে দেব।
সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।